নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে সময় সকাল 7টা। আপনাদের সঙ্গে দিনের শুরুটা চলুন এখন থেকে করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠতে আজ একটু বেশ লেট করেছি জানেন। ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে মনে হয় একটু রুটিন অনুযায়ী চলি। সব সময় যে নিজেকে পারফেক্টভাবে চালাতে হবে এর তো কোনো মানে নেই। আবার পারফেক্ট না হয়েও কোনো কিছু করা যায় না। সংসার জীবনে মাঝেও নিজেকেও কিছু কিছু সময় একটা গৃহবধূকে পারফেক্ট হতে হয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটুখানি বেরুটিন হয়েই যাক। চলুন কি আর করা যাবে, আজ একটু সেরকমই হয়েছে। আজ মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে আর গিয়েছিলাম না, ঘরেই আজ সময়টা কাটিয়েছি। যাই বা হোক, চলুন। সকালবেলা উঠে আদিত্যর বাবা ওদিকে ব্রাশ করতে গিয়েছে, আমি এদিকে বসিয়ে দিলাম চা আর আদিত্যর কর্নফ্লেক্সটি। বাচ্চার মুখে স্বাদ আনার জন্য একটুখানি মিষ্টি দিয়েছি কর্নফ্লেক্সের মধ্যে, আর এদিকে আমার আর আদিত্যর বাবার চায়ের কাপটি গুছিয়ে নিলাম। চা আমি সচরাচর খাই না, যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই যে চা কফির আমার কোনো রকম নেশা নেই। চলুন ভাতটা বসিয়ে দিলাম। আজ ভীষণ একটা ব্যস্ততম রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করব, আর অবশ্যই মর্নিং রুটিনটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভীষণ ব্যস্ততার মধ্যে আমি কিভাবে অল্প সময়ের মধ্যে বুদ্ধি করে একা হাতে সমস্ত কাজটা আমি ম্যানেজ করি। আর আজ যেহেতু হাজব্যান্ড যাবে কলকাতাতে, সুতরাং আরও বেশি ব্যস্ততার মধ্যে আমি যেভাবে আমার কাজগুলোকে ম্যানেজ করে নিলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার আগে ভাতটা ওদিকে আমি বসিয়ে দিয়ে রেখে এসেছি, আর এদিকে আমি শাকগুলোকে বেছে নিলাম। এই শাকগুলোর নাম তো আপনারা জানেনই, যারা যারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই শাকের বান্ডিল দুটো কাল আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল। আর এই শাকটা না ও ভীষণ ভালো খায়। শুধু ও কেন, আমি বিয়ের আগে কোনোদিনও খাইনি, তবে বিয়ের পরে দেখতাম ওদের বাড়িতে ও বাজারে গেলে এই শাকটি নিয়ে আসতো। তো ওর পছন্দসই শাক, ওর পছন্দ অনুযায়ী রান্নাবান্না করব। তো ভীষণ তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো আমাকে কিন্তু একা হাতে গুছিয়ে নিতে হচ্ছে। এদিকে শাকটাকে আমি বাথরুমে নিয়ে এসে ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিলাম। ওদিকে আমার ভাতটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। ওই পাশে ভাতটাকে ট্রান্সফার করে দিয়ে এখন আমি এদিকে শাক ভাজাটা বসাবো। শাক ভাজা করার জন্য সবার আগে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে, এই শাকটার মধ্যে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলে না বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো এদিকে পেঁয়াজ কুচির বদলে অনেকে রসুন কুচিও দিতে পারেন, তবে যার যেটা ভালো লাগে। আমি মনে করলাম রসুনের থেকে পেঁয়াজটা বেটার হবে, যেহেতু আমি একটু আলু দিয়ে করব শাকটা, সেই জন্য। আর শাকটা না খেতে বেশ তিতো লাগে, সেই জন্য একটুখানি মুখে রুচি থাকার জন্য আমি একটুখানি আলু দিয়ে দিলাম। এর মধ্যে অনেকে বেগুন দিয়েও খায়, ভীষণ ভালো লাগে শাকটা খেতে। তো তার মধ্যে যে আলুগুলো দিয়ে এখন শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কড়া করে শাকটা আমি নামিয়ে নেব। একটু নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে নামাতে হবে। আর এদিকে দেখুন শাকটাকে কিন্তু ওদিকে আমি ঢাকা দিয়ে রেখেছি। তারপরে আমি এই যে আমার সবজির যে খোসাগুলো হয়েছিল, সবজি বলতে শাকের যে বোটাগুলো হয়েছিল সেগুলোকে, তারপরে পেঁয়াজের যে খোসাগুলো হয়েছিল, সমস্ত সবজির খোসাগুলোকে আমি এখন কিন্তু একে একে করে পরিষ্কার করে নেব। আমাদের এইভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে আমাদের তাড়াতাড়ি করে কাজগুলো করতে হয়। যাদের একার সংসার থাকে তাদের কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে করতে হয় এবং বুদ্ধি করেও করতে হয়। সত্যি কথা বলতে আমি এত কিচ্ছু বুঝতাম না। যখন প্রথম সংসার জীবনে ঢুকেছিলাম, সত্যি কথা বলতে এত নাজেহাল হয়ে যেতাম, প্রত্যেকটা বিষয় নিয়ে এত নার্ভাস ফিল করতাম। এখন তার থেকে একটু হলেও আমি পরিবর্তন হয়েছি, সমস্তটাই আপনাদের সুন্দর ব্লগের মাধ্যমে। চলুন, আমার রান্নাবান্না কিন্তু এদিকে কমপ্লিট করে নিয়েছি। আপনাদের দাদাভাইকে আগে ভাতটা দিয়ে দেবো। ওদিকে চানটাও করে নিয়েছে, তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে ভাতটা ওকে মাখিয়ে দিই, আর একটা চামচ দিয়ে দেবো, ব্যাস তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেবে। আর আমি যদি এইভাবে শাক আর ভাত ওকে দিয়ে দিই, একদমই খাবে না, হয়তো অল্প দুটো ভাত খেয়ে চলে যাবে। আর যদি মাখিয়ে দিই তাহলে কিন্তু ও খেয়ে নেবে। আর সবথেকে বড় বিষয় জানেন কি, লবণ না হলেও লবণ নিয়েও খাবে না, আর তারপরে স্বাদ লাগবে না, স্বাদ না লাগার কারণে ভাতগুলো রেখে চলে যাবে। তাই আমি কিন্তু মাখিয়ে দেওয়ার সময় টেস্ট করে দেখলাম যে ভাতগুলোতে লবণ হয়েছে কিনা। একটু কম ছিল, সেটাতে আবার লবণ দিয়ে মাখিয়ে দিয়ে ওকে ওইদিকে আসলাম, ও খেতে বসছে।
আমি এদিকে আমার কিন্তু ঘরে আনা ছিল মাছ, সেই মাছটাকে কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো মাছটাকেও ভালো করে এখন পরিষ্কার করে নেব। আর এই মাছটা না ঘরে মানে ধরেছিল, আপনাদের দাদাভাই কাল পুকুর থেকে মাছটাকে ধরেছিল। ও ওদিকে বেরিয়ে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে, আর রাত 9টা-10টার দিকে বাড়িতে ফিরবে। দুগ্গা দুগ্গা করে রওনা দিল। যাই হোক চলুন, ও তো বেরিয়ে গেল, কিন্তু আমাকে তো আর বসে থাকলে হবে না। শুধু আপনাদের দাদাভাইয়ের সকালবেলা যে শাক ভাতটা করে দিয়েছি সেটা করলে তো আর হবে না। আমরা দুটো প্রাণী যে বাড়িতে থাকবো, আমাদের দুজনের জন্যও তো কিছু করতে হবে, শুধু শাক হলে তো আর হবে না। যাই বা হোক চলুন, আদিত্যর জন্য ভাবছি একটু ফুলকপি দিয়ে পাতলা করে একটু মাছ দিয়ে ঝোল করব। তাই জন্য ওই ফুলকপিগুলোকে এখন একটু কেটে নিলাম, আর একটু শিম দেবো, আর গাছের থেকে তোলা একটা বেগুন সেটা দিয়ে একটুখানি পাতলা ঝোল করে দেবো। সত্যি কথা বলতে যেদিন আপনাদের দাদাভাই বাড়িতে থাকে না, সেদিন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি, জানেন তো কেন? তার একটাই কারণ, আমি তো পাতলা খাবার খেতে ভীষণই ভালোবাসি, আর আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে রিচ খাবার। কিন্তু ও যেদিন থাকে না, সেদিন মনের মতন করে একটু পাতলা খাবার করে আমরা দুজনে খাই, মা ছেলে। তবে আদিত্যও দেখছি ভীষণ খুঁতখুঁতানি হয়ে গেছে জানেন। এখন ওই বাবার মতন রিচ খাবার খেতে খেতে ওর মুখেও একেবারেই পাতলা খাবারটি আর রোচে না। যাই বা হোক, কিন্তু আমি তো অভ্যাস করাবই। মনের মধ্যে একটা যে টার্গেট, যে আমার মতন আমার ছেলেকে আমি তৈরি করব, সব কিছু খাওয়াবো, সেই জন্য কিন্তু ওকে আমি ঠিক মানিয়ে গুছিয়ে যেভাবেই হোক ভাতগুলো আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি। চলুন, মাছগুলো ওইদিকে ভেজে নিয়েছি, এখন এই যে সবজিগুলোকেও সুন্দর করে ভেজে নেব। সবজিগুলো একটু সময় সাপেক্ষ ধরে একটু ভাজতে হবে। এর যে কাঁচা ভাবটা চলে গেলে ব্যাস জল ঢেলে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে নামানোর আগে একটু ফোড়ন দিতে হবে। যাই বা হোক, যে যেমন ফোড়ন দেয়, আমি যেমন রাঁধুনি রসুন খেতে ভালোবাসি, সেই ফোড়নটাই দিয়ে নামিয়েছিলাম। তো আমার তো তরকারি এদিকে রেডি হয়ে গেছে। আমি এখন কিন্তু রুটি করছি। রুটিটা কেন করছি জানেন? হ্যাঁ, আমি আজকের থেকে প্রতিশ্রুতি নিয়েছি যে আমি আর ভাত খাবো না, এখন থেকে রুটি খাবো। তবে দেখা যাক আমি কতদিন কি সেটা করতে পারি, কতদিন চালিয়ে যেতে পারি। তবে চেষ্টা করব ভাত এখন থেকে খুব কম খাওয়ার। আপনারা সাথে থাকবেন, দেখবেন আমি যে প্রতিজ্ঞাটি করেছি কদিন কি ধরে রাখতে পারি। আর যেদিন আমি ধরে রাখতে না পারবো, সেদিন অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন যে দিদিভাই আজকে কিন্তু আপনি ভুল করলেন, ভাতটা খেয়ে বা ভাত খেলেন, আজকে আপনি আমাকে এইভাবে কিন্তু ধরিয়ে দেবেন। পিনাকেশ ভাই, তোমার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তুমি আমার প্রত্যেকটা ব্লগ দেখো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমার মাকে অবশ্যই আমার তরফ থেকে একটা প্রণাম জানিও। দূর থেকেই মাসিমাকে প্রণাম জানাচ্ছি। আর তুমি আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই দুর্গাপুরে আসলে তোমার বাড়িতে আমার হাজব্যান্ডকে নিয়ে বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই আমি যখন নদিয়া জেলায় যাব, দুর্গাপুরে গেলে তোমার ওখানে ঘুরে আসব। এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমি কিন্তু এখন সবার আগে রুটি খেয়ে নেবো, কারণ সকাল থেকে এত কাজ করছি, তার জন্য এত খিদে পেয়ে গেছে, আমি আর চলতেই পারছি না। ভেবেছিলাম স্নান করে একবারে আমি রুটিটি খাবো, তারপরে দেখলাম যে গরম গরম রুটি যখন করে নিয়েছি, একটুখানি খেয়ে নিই, খেয়ে দিয়ে সমস্ত কাজবাজ করব। আবার মনের মধ্যে তারা রয়েছে সব কাজ তাড়াতাড়ি করে সেরে পাশের ঘরের দিদিভাইরা বড়ি দিচ্ছে, তাদের ওখানে গিয়ে একটুখানি বসবো। কারণ আমি যেহেতু বড়ি দিতে পারি না, সেই জন্য তাদের দেখা দেখে আমার যদি একটুখানি মানে শিখতে পারি আর কি, সেই জন্য তাদের কাছে গিয়ে বসবো। দিদিভাই বলেও গেছিলো এসে যে অঙ্কনা বড়ি দেবো, তুমি কিন্তু যেও। তো সেই জন্যই মনের মধ্যে আরও বেশি তাড়াহুড়া। তো আমি সেখানে কিন্তু গিয়েও ছিলাম, বাসনগুলো মেজে রেখে দিদিভাইদের কাছে কিছুক্ষণ গিয়ে বসে তারপরে কিন্তু আমি এই যে বাড়িতে ফিরে এসেছি। এখন সবার আগে করব হচ্ছে কিচেন রুমটা ক্লিন। আজকে আমি মূলত আপনাদের সঙ্গে কিন্তু আমার মর্নিং রুটিনটাই শেয়ার করলাম, কারণ আজকে ব্লগটা হয়তো শেয়ার করতে পারবো না, অনেকটা বড় আমার ভিডিও হয়ে যাবে। আর আপনারা তো দেখলেনই যে সকাল থেকে কতটা মানে কাজ করতে হয় প্রত্যেকটা গৃহবধূদের। আর অনেকেই একটা মন্তব্য করে, আমি প্রায় ব্লগেই দেখবেন বলে থাকি যে গৃহবধূদের কী এমন কাজ থাকে, কী এমন কাজ থাকে। তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো, যারা এই মন্তব্যগুলো করে, তারা একটা দিন হলেও সেই মেয়েটির বা সেই বউটির কাজগুলো একটু করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে তার কতখানি কাজ থাকে বা কতটুকুন সময় তার সংসারের পিছনে দিতে হয়। যাই বা হোক, চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এদিকে আমার কিচেন রুমটাকে ভালো করে, ওভেনটাকে মুছে নিলাম। তার আগে স্কচব্রাইট দিয়ে একটু ভালো করে ঘষে নিলাম, কারণ উপরে যে ডালের ছোপটা পড়েছিল সেটা কিন্তু ভীষণ বাজেভাবে লেগে গেছিলো, সেটাকে জল দিয়ে কোনোভাবেই আমি মুছতে পারছিলাম না।
তাই একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। গ্যাসের ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে গ্যাসের ওভেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওগুলোকে বসিয়ে দিলাম। তো চলুন, আমার কিন্তু কিচেন রুম অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি আজকের দিনের সবথেকে বড় কাজ সেটি হচ্ছে আপনাদের দাদাভাই নতুন আলু নিয়ে এসেছিলো। আজকে আমার ঘরে প্রথম বছরের নতুন আলু আসলো। তো সেগুলোকে ওদিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি। কেন বলুন তো? ভিজিয়ে রেখে দিলে না ওর যে গায়ে যে বালিগুলো সেটা একদম নরম হয়ে যাবে, তারপরে ধুতে গেলে আর কোনো অসুবিধা হবে না। ওইগুলোকে ভিজিয়ে রেখে সোজা আমি চলে এসেছি বোতলগুলোকে ধুতে। এই যে সময়টুকুন আমি যদি ওখানে বসে বসে আলুর পেছনেই 10-15 মিনিট কাটাতাম, তাহলে আমার সময়টা অনেকটাই নষ্ট হতো। তাই ভাবলাম যে থাক, চলুন বরং ওদিকে আমার ভেজানো থাক, আর এদিকে আমি আমার বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে জলের বোতলগুলোকে জল ভরে ফেলবো। তো আমি কিন্তু এইভাবেই সব সময় একটুখানি ভেবে চিন্তেই কাজ করি, জানেন তো। অনেকের মতন গুছিয়ে হয়তো আমি সাজিয়ে কথা বলতে পারি না, বা বুদ্ধি করেও আমি অনেকের সঙ্গে মিশতে পারি না, যার জন্য আমার কিন্তু অনেক কাছের মানুষরা চলে গেছে। তবে হ্যাঁ, তাদেরকেও একটু বুঝতে হবে যে আপন করে নিতে জানলে কিন্তু কেউ দূরে যায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জানেন তো, আমি নিজেকে নিজে ভাবি যে আমি মানুষকে আসলে মন থেকে এতটা ভালোবেসে ফেলি না, সেই মানুষটার কাছ থেকে যখন কোনো আঘাতজনক কথা শুনতে পাই, তখন কিন্তু সেই আঘাতটা আমি একেবারেই মেনে নিতে পারি না, যার ফলে তার সঙ্গে এই কারণগুলোর জন্যই কিন্তু আমার তাদের সঙ্গে যোগাযোগটা বন্ধ হয়ে যায়। অনেক কাছের মানুষকে কিন্তু আমি হারিয়েছি, জানেন। হারানো বলবো না, তারা আছে কিন্তু অনেকটা দূরে আমার থেকে সরে গেছে। মনের মধ্যে কষ্ট লাগে, তাদের কথা প্রতিদিন মনেও পড়ে, কিন্তু জানেন তো ওই যে ইগোতে লাগে, সেই কথাগুলো যখন মাথায় আসে তখন আর মনে হয় না তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখি। যাই বা হোক, চলুন, আপনাদের সঙ্গে অনেক গল্প হলো, অনেক কথা হলো। কথা বলতে বলতে জলের বোতলগুলোকে এখন জলটা ভরে নেব। জলটা সত্যি কথা বলতে আমাদের বোতলে খাওয়া অভ্যাস তো, সেই জন্য বোতলটা আমার সবসময় দেখবেন ঘরে ভরা থাকে। এদিকে যে আলুগুলোকে যে ভিজিয়ে রেখে গেছিলাম জলের মধ্যে, দেখুন একটা ডলা দিলে কত তাড়াতাড়ি করে আলুগুলো আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি ঠিক এই কারণেই কিন্তু এই যে প্রায় আমি 20 মিনিট পরে আলুগুলোকে ধুতে আসলাম। আমি ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, যার ফলে আলুর গায়ে যে বালিগুলো লেগেছিল সেগুলো কিন্তু একেবারে জলের নিচের দিকে চলে গেছে। আর এই কাজটি করতে কিন্তু এখন খুব তাড়াতাড়ি করে এই জন্য হচ্ছে। আমরা প্রত্যেকটা গৃহবধূ সংসারের পেছনে সময় দিতে দিতে অনেক মানুষের কথা বলবো। আমার সংসারে যত অনেকে এই মন্তব্যটাও করে যে সংসারে না আছে গরু, না আছে ছাগল, না আছে হাঁস মুরগি, তাহলে আবার কিসের কাজ। কিন্তু সত্যি কথা বলতে আমরা তো ছোটোবেলার থেকে সেই সমস্ত কাজকর্ম করে অভ্যস্ত নেই, সুতরাং আমাদের কাছে এইটুকু কাজই মনে হয় অনেক কাজ। সত্যি কথা বলতে সংসারের পেছনে পরিশ্রম করতে করতে নিজের জীবনটা যে আছে, এত সুন্দর একটা জীবন আমাদের আছে, সেই জীবনটার কথাই কিন্তু আমরা অনেক মানুষরা ভুলে যাই। আর যদি সংসারের চাপের সাথে সাথে মানসিক চাপ থাকে, তাহলে তো তার কোনো কথাই নেই। সেই মানুষটা তিলে তিলে কোথায় যে শেষ হয়ে যাচ্ছে, তাকে দেখার মতনও হয়তো কেউ থাকে না। যাই বা হোক, চলুন, কি আর করা যাবে, এক একটা মানুষের জীবন এক এক রকম, তাই না বলুন। প্রত্যেকটা মানুষের জীবন যে ভালো হবে এর তো কোনো মানে নেই। যার যেমন কর্মফল তার তেমনটাই ভুগতে হবে, তার তেমনটাই থাকতে হবে, ভগবান তাকে তেমনভাবেই রাখবেন। এদিকে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, ভিজিয়ে দিয়ে কিন্তু কিছুটা সময় বাইরে আমার কাজ ছিল, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরা একেবারে সম্ভব ছিল না, সেই জন্য আমি সেটা তুলে ধরলাম না। তুলে ধরলে ধরা যেত, কিন্তু এই ভিডিওটা যদি আপনাদের মধ্যে আমি শেয়ার করতাম, যদি আমার নিজের কোনো মানুষ দেখতো, তাহলে বলতো এই কাজটাও ওকে দেখাতে হচ্ছিল, সেই জন্য আমি সেটা আর আপনাদেরকে দেখাইনি। জামা কাপড়গুলো ধুয়ে এদিকে বেশ সুন্দর রোদ উঠেছে, এখন সেই রোদে আমি কিন্তু মেলে দেবো। আর টাইমটাও না অনেকটা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এখন মনের মধ্যে শুধু তাড়া চলছে কতক্ষণে কাজগুলোকে আমি গুছিয়ে স্নান করতে যাব এবং আদিত্যকে স্নান করাবো। তো আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আজ আর পারছিলাম না। সকালবেলা আদিত্য এই বোতলের মধ্যে থেকে জলটা না ঢেলে ফেলেছে এই টিভির সামনেটাতে। এত রাগ হচ্ছিল, ছেলেকে তো বকেছি, সঙ্গে আমার কাজটাও এগিয়েছে, তখন তো মুছেছি। তারপরে আবার কি করেছে জানেন, বর্নভিটা খাচ্ছিল, সেই বর্নভিটাটা সে জলের মধ্যে গুলিয়ে এর মধ্যে ঢেলেছে। এটাই হচ্ছে প্রত্যেক মায়েদের কাজ, জানেন। আপনি একদিকে গুছিয়ে রাখবেন তো আর একদিকে বাচ্চা এলোমেলো করতেই থাকবে। আর আমার ছেলে বাচ্চা আমি বলবো না, 5 বছর হয়ে গেছে, সে যথেষ্ট বড়, কিন্তু তবুও যা দুষ্টুমি করে, ছোটোবেলার থেকে দুষ্টুমির হাতটা কেমন যেন এখন আরও তিলে তিলে বাড়ছে। কিছু করার নেই বলুন, একা যেহেতু থাকে, সবটা কিন্তু আমাকে এই জন্য মানিয়ে নিতে হয়।
তো চলুন আমি কিন্তু এখন এই যে টেবিলটা আর টিভিটাকে সুন্দর করে মুছে নেব। আর আমার টেবিল কাভারটা না ছিঁড়ে গেছে, দেখে আপনাদের দাদাভাইকে বলেছি কি করে দেখা যাক, আনলে হয়তো আনতেও পারে কিনে। আমি আদিত্যবাবুকে স্নান করিয়ে দিয়েছি গরম জল করে। তো আজ যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, ভেবেছিলাম একটুখানি হালকা জল দিয়ে গাটা মুছে দেবো। তারপরে ও এত বায়না করছিল, আর ও না স্নান না করেও থাকতে পারে না, যেহেতু ওকে আমি ছোটোবেলার থেকে স্নান করাই, একটা দিনও বন্ধ দিই না, সেই জন্য কিন্তু ওর অভ্যাসে এসে দাঁড়িয়েছে স্নান করাটার। তো যাই বা হোক, গরম জল করে ওকে আমি স্নান করিয়ে দিলাম। আর এখন চিরুনি করে ওকে রেডি করিয়ে বসিয়ে দিয়ে যাব, তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। তো ওকে রেডি করিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আপনারা আমার নাইটিটার দিকে তাকালেই বুঝতে পারবেন। আমি যখন স্নান করে যাচ্ছিলাম স্নান করতে, তখনই আমাকে বারবার বলছে, মা আমাকে স্পাইডারম্যানের জামা প্যান্ট পরিয়ে দিয়ে যাও। তো আমি ওকে বললাম, বাবারে জলটা ঠান্ডা হয়ে যাবে, গরম জলটা আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে তোকে পরিয়ে দেবো। তো এই যে ঢুকতে না ঢুকতে সেই একই বায়না, আমাকে পরিয়ে দাও। যাই হোক ওকে পরিয়ে দিয়েছি, মুখোশটা আর হ্যান্ড গ্লাভসটা পরিয়ে দিয়েছি, জামা আর প্যান্টটা পরাইনি, কারণ কিনা ওটা আমার আমি না এত সকাল থেকে ক্লান্ত হয়ে গেছে, এখন মনে হচ্ছে কতক্ষণে একটু রেডি হয়ে ছেলেকে খাইয়ে নিজে একটু খেয়ে আমি কতক্ষণে শুতে যাব, আমার এটা মনের মধ্যে এখন কাজ করছে। সেই জন্য তাড়াহুড়া করে সমস্ত কিছু আমি গুছিয়ে এখন নিজে একটু আমি ফ্রেশ হয়ে নেব। আর এই বডি লোশনটা না সেদিন আমি মিশো থেকে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। জয়ের একটা ক্রিম ব্রাইটনেস, ভীষণ একটা সুন্দর লোশন এসেছে জানেন তো। আমি তো ভয়ে ছিলাম যে কি আসবে কি না আসবে, কিন্তু যাই বা হোক খুব সুন্দর এসেছে লোশনটা। তো আমি ওই লোশনটাই ব্যবহার করলাম। আর চুলগুলোতে না এত পরিমাণে জট পেকে গেছে, তাছাড়াও আমি এই 2-3 দিন ধরে একটুখানি তেলটাও লাগিয়ে রাখবো, কারণ কিনা বাইরে তো খুব একটা যাওয়া হচ্ছে না, আর আমি তেল লাগিয়ে খুব একটা থাকতেও পারি না। দেখবেন আমার ব্লগগুলোতে বেশিরভাগে আমি তেল খুব একটা লাগাই না, কিন্তু বাজাজ তেলটা একেবারে যেহেতু হালকা, সেই জন্য ওটা লাগালে খুব একটা আমার অসুবিধাও হয় না। তো ওই তেলটাই আমি কিন্তু ব্যবহার করলাম, আর একটুখানি ঠোঁটে ভেজলিন লাগিয়ে সিঁদুরটা পরে ব্যাস। প্রত্যেকটা গৃহবধূর সংসারের কাজের ফাঁকে নিজেকেও কিন্তু একটু পরিপাটি করে রাখতে হয়, তাই না বলুন। এই যে শোল মাছের তরকারি করে দিলাম আদিত্যকে, তো আদিত্যকে এখন দুপুরবেলা খাইয়ে দেবো। আর হচ্ছে একটু পাতলা তরকারি করেছি, ছেলেটা দেখা যাক খায় কিনা, মুখে নেয় কিনা। ওকে যদিও বা আমি বুঝতে দিইনি, আমি ওকে ঠিক মুখের মধ্যে কোনো না কোনোভাবে খাইয়ে ঠিক বুঝিয়ে দেবো। আর ও না লঙ্কা ছাড়া তরকারি খেতে আরও বেশি ভালোবাসে, তো লঙ্কা ছাড়া তরকারি যেহেতু আছে, সেই জন্য খেতে ওর খুব একটা অসুবিধা হবে না। ছেলেকে তো খাইয়ে দিয়েছি ওই তরকারি দিয়ে। তারপর তরকারিতে না যেহেতু লঙ্কা হয়েছিল না, সেই জন্য ওকে আমি সেই ভাতের কম দিয়ে সবজিটাকে সব খাইয়ে দিয়েছি। আর এদিকে ভাবলাম যে সবজি তো আর নেই, একটা ডিম অমলেট করে নিই, সেটা দিয়েই বরং দুপুরবেলার খাওয়া আমার হয়ে যাবে। তো আমি এদিকে লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে একটা ডিম অমলেট করে নিলাম নিজের জন্য। তো দুপুরবেলাতে তো ভেবেছিলাম যে ভাতটা আমি খাবো না, তো সেই জন্য আমার খুব একটা আজকে কিন্তু খাবার খুব তাড়া নেই। যে ডিমটা এদিকে আমি অমলেট করে নিচ্ছি। একটা ডিম দেখেছেন, মনে হচ্ছে কত বড় ডিম, দুটো ডিম রয়েছে, কিন্তু না, ওখানে কিন্তু একটা ডিমই রয়েছে। আর এদিকে আমি 3টে রুটি নিয়ে নিলাম। আপনাদেরকে কিন্তু আমি কথা দিলাম যে আজকের থেকে আমি ভাতটা যতটা পারবো না খাওয়ার চেষ্টা করব। হয়তো 2-1 দিন হতেই পারে, যেদিন চিকেন থাকবে সেদিন তো আর আমি রুটি খাবো না, সেদিন অবশ্যই আমি ভাতই খাবো। তো আমি কি খুব মোটা, আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষে আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কি খুব মোটা নাকি। তো যাই বা হোক, ভিডিওটা আজকে তবে এই পর্যন্তই রাখছি, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। তার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।